মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, ন্যায় বিচার পাওয়ায় পরিবারের সন্তোষ। যেই রায়টা হয়েছে আজকে, এই রায়টা নিয়ে আমরা সন্তুষ্ট আছি, কিন্তু আমরা এক্সিকিউশনের জন্য ওয়েট করব। আমরা চাইব দ্রুত অ্যাপিলেট ডিভিশনে যেন নিষ্পত্তি হয় যত দ্রুত সম্ভব। নতুন অর্থ বছরে 7,90,000 কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদে পাশ, 3টে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনে গুরুত্ব। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াত ইসলামী প্রতিনিধি দলের বৈঠক, আগের অবস্থা নিবন্ধন ও প্রতীক নিষ্পত্তির আশা। এই যাত্রার স্বস্তিতে ঢাকা ছাড়ছে মানুষ, শিডিউল মেনে চলছে ট্রেন, মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহন ও যাত্রী চাপ। আমরা এক জায়গায় দাঁড়া থেকে 3 ঘন্টা 4 ঘন্টা পার করছি, তবে এবার এরকম কিছু হয়নি। এরকম হলে ভালো। আইনত দ্বারা ব্যবস্থা নেওয়া হবে যেন আমরা নিরাপদে চলাচল করতে পারি। আসামের শিলচরে 24 ঘন্টা রেকর্ড 416 মিলিমিটার বৃষ্টিপাত, বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি, 3 দিনে 34 জনের প্রাণহানি। এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি কাপ বাছাই খেলতে ঢাকায় হামজা চৌধুরী, বিকেলে যোগ দেবেন জাতীয় দলের অনুশীলনে। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। আর সাবেক এসআই নন্দু দুলাল সহ 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহালের পাশাপাশি সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। রায়ে সন্তোষ জানিয়েছে মেজর সিনহার পরিবার। আর এ রায় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। সাবিনা মজুমদার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পরপর 4টি গুলি, গলায় পা দিয়ে চেপে ধরে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যু নিশ্চিত করে কয়েকজন পুলিশ সদস্য। এই ঘটনায় করা মামলার বিচার শেষে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড, 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 7 জনকে খালাস দিয়ে রায় দেন। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে সোমবার আলোচিত এ মামলার বিচারিক আদালতে সেই রায় বহাল রাখেন হাইকোর্ট। ভবিষ্যতের জন্য এই রায় স্মরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন, ফলে ডেথ রেফারেন্স, বাদীপক্ষের রিভিশন এবং আসামিদের আপিল একসাথে শুনানি শেষ করে মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন। যে সমস্ত কর্মকর্তারা মেজর সিনহার বিচারের জন্য তাদের কণ্ঠ উচ্চারিত করেছিলেন, তারা আজকে একটু শান্তি পাবেন। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানিয়ে দ্রুত আপিল নিষ্পত্তি শেষে রায় কার্যকরের দাবি জানান সিনহার বোন। সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরো সামনে যেতে হবে, আরো কিছু পথ যেতে হবে, অ্যাপিলেট ডিভিশন আছে। সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ সব আসামি কারাগারে আছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা আজ সকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে এই বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিকেল 3টায় বিটিপির মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। অনুমোদিত বাজেটের আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে নতুন বাজেটের প্রধান চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে আরো জানাচ্ছেন এম এ আজিম। আজ বিকেল 3টার পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বিটিভিতে ঘোষণা করতে যাচ্ছেন 2025 থেকে 26 অর্থবছরের বাজেট।
এবার কিছুটা আকার কমিয়ে 7,90,000 কোটি টাকা হতে পারে বাজেটের আকার, যা 2024 থেকে 25 অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম হতে পারে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 5,18,000 কোটি টাকা। এরপরে যে ঘাটতি থাকবে তা পূরণে ঋণের উপর নির্ভর করতে পারে সরকার। এবার 1,30,000 বা 40,000 কোটি টাকা অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়া হতে পারে, যা গত অর্থ বছরে ছিল 1,51,000 কোটি। বাড়তে পারে বৈদেশিক ঋণ নির্ভরতা। এবার গত অর্থ বছরের থেকে 19,000 কোটি টাকা বাড়িয়ে 1,10,000 কোটি টাকা ঋণ নিতে পারে অন্তর্বর্তী সরকার। এই হিসেবে সুদ পরিশোধের ব্যয়ও কিছুটা বাড়তে পারে। 2024 থেকে 25 অর্থ বছরের সুদ পরিশোধের পরিমাণ 1,13,500 কোটি হলেও এবার তা 1,33,000 কোটিতে ঠেকতে পারে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে সরকার। এর মাধ্যমে দ্বিতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিকেল 4:30টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংলাপ উদ্বোধন করবেন। সংস্কার আলোচনা নিয়ে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার ঢাকায় এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। ঈদুল আজহার আগে ও পরে আরও কয়েক দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় বৈঠকে। সংস্কার ইস্যুতে বৈঠক হলে রাজনৈতিক দলগুলো বৈঠকে নির্বাচন বিষয়ে আলোচনা করতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মাইনাস করার যে কোনো চক্রান্ত নস্যাৎ করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। বিএনপির নামে লুটপাটের অভিযোগ নাকচ করে তিনি বলেন, গেল 9.5 মাসে কারা লুটপাট করছে তার হিসাবও বের করা হবে। এ সময় প্রধান উপদেষ্টার বারবার বিদেশ সফরের সমালোচনা করেন বিএনপির নেতা। আইডিওলজি কি সেটা প্রচার করেন, আইডিওলজি প্রচার না হতে এখনো ঢাকা শহরে বসে বসে বিএনপির মতো একটা আটলান্টিক মহাসাগরের মতো দল, যেই দল কয়েকবার ক্ষমতা ছিল, যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করলে সেদিন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতেন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতেন। গণতন্ত্র প্রতিষ্ঠার, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেই সকল দল অংশগ্রহণ করেছে সেই সকল দলেই একটি সুষ্ঠু নির্বাচনে সরকারে যাবে। আইনি প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন দ্রুতই নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আদালতের নির্দেশ কার্যকর করবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সকালে নির্বাচন কমিশন ভবনে সিএসি এম নাসির উদ্দিন সঙ্গে বৈঠক করে জামায়াতের 6 সদস্য একটি প্রতিনিধি দল। পরে হামিদুর রহমান আজাদ বলেন, নিবন্ধন ও প্রতীক ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়েছে নির্বাচন কমিশন। ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে নিবন্ধন ও প্রতীক বাতিল করেছিল। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এর আগে রোববার জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির প্রতীকের বিষয়ে ইসিকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেন সর্বোচ্চ আদালত। জাতির সবাই এটার দিকে তাকিয়ে আছে। এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার সাথে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই। আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চালাচ্ছে রেলওয়ে। সোমবার সকাল 6টা থেকে শিডিউল মেনেই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ভোর থেকে স্টেশনে ভিড় করছেন যাত্রীরা। যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে 3 স্তরের তল্লাশি করছে রেল কর্তৃপক্ষ। স্টেশনে টিকিট ছাড়া প্রবেশ ঠেকাতে রেল পুলিশের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। এদিকে ঈদুল আজহা শেষে ঘরমুখী মানুষের ফেরার সুবিধার্থে আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থা অগ্রিম হিসেবে বিক্রি করছে রেলওয়ে।
আজ বিক্রি হচ্ছে আগামী 12 জুনের ট্রেনের টিকিট। আগে থেকে টিকিট কাটছে অনলাইনে, এর জন্য আর কি ঝামেলা হয়নি আমাদের। অনুভূতি খুবই ভালো আমাদের। ঈদে বাড়ি যাচ্ছি, এবার আমরা খুব সহজে টিকিটটি কাটতে পেরেছি, অনলাইন থেকে টিকিটটি কেটেছি। এখন পর্যন্ত তো এখানে স্বস্তি লাগতেছে, বাট আস্তে আস্তে যত স্টেশন যাবে লোকজন উঠবে, ভিড় তত বেশি হবে। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, ঈদযাত্রায় বাস ট্রেনে কোনো ভোগান্তি দেখছেন কিনা জানাবেন, যাত্রীর চাপ কেমন রয়েছে? যারা আজকে কিন্তু ঈদযাত্রার তৃতীয় দিন, এবং আজকে যদি আমি বলি যাত্রীদের ভোগান্তির থেকে বেশি বাস কাউন্টারে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে আজকে পর্যন্ত কিন্তু তেমনভাবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারের ঈদুল আজহাতে কিন্তু এবার যাত্রীদের চাপ কিন্তু কিছুটা কম রয়েছে। এবং তারা বলছেন যে তাদের টিকিট বিক্রির কথা যদি আমি বলি, তারা বলছেন যে শুধুমাত্র 4 তারিখের যে টিকিটটি রয়েছে 4 জুনের, সেই টিকিটটি আসলে শতভাগ বিক্রি হয়েছে, এবং এর আগের বা পরের যে টিকিটগুলো রয়েছে আগের দিনে বা পরের দিনে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয়নি। এবং অন্যান্য বছর যেটি হয় যে আগে ভাগে আসলে টিকিটগুলো বিক্রয় হয়ে যায়, এবং আগে ভাগে মানুষ আসলে অ্যাডভান্স তারা বুক করে ফেলে টিকিটগুলো, শেষের দিকে আসলে টিকিট পাওয়া খুব বেশি কষ্টসাধ্য হয়ে যায় বলে আগে ভাগে তারা টিকিটগুলো আসলে বুকিং করে রেখে দেয়। কিন্তু সে তুলনায় কিন্তু এবছর কিন্তু দেখা যাচ্ছে ভিন্নতা। এবছর কিন্তু এখন পর্যন্ত ঈদযাত্রা তৃতীয় দিন হলেও এখন পর্যন্ত কিন্তু তেমন ভাবে আসলে টিকিট বিক্রি হয়নি। পাশাপাশি দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, যানবাহনগুলো যেগুলো রয়েছে, তারা বলছেন যে আসলে এই ফিটনেস ঠিক আছে কিনা সেগুলো তারা শতভাগভাবে দেখছেন, এবং সেগুলোর দিকেও আসলে এখানে তারা পরিদর্শন করছেন এবং পর্যবেক্ষণ করে আসলে তারা ঈদযাত্রার জন্য কিন্তু সবগুলো বাস তারা এখন পর্যন্ত আসলে সেগুলো তৈরি করা হচ্ছে, অর্থাৎ এগুলোকে ঈদযাত্রার জন্য আসলে তৈরি করা হচ্ছে। এবং পাশাপাশি যদি বলি যে কাউন্টারগুলোতে সেরকম ভাবে আমরা এখন পর্যন্ত ভিড় লক্ষ্য করছি না, এবং লক্ষণীয় নয় এখন পর্যন্ত। যাত্রীরা যারা আছেন তারাও এখন পর্যন্ত সেভাবে টিকিট এখন পর্যন্ত ক্রয় করছেন না, এমনটা কিন্তু তারা বলছেন। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো। ভাইয়া, এই বছর আসলে ঈদযাত্রার টিকিটগুলো বিক্রি হচ্ছে কিনা, বা এই বছর আসলে অবস্থা কেমন টিকিট বিক্রি? অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের যাত্রী খুবই কম বলা যায়। হ্যাঁ, অন্যান্য বছর যেরকম আমাদের যাত্রী এইরকম সব অনেক প্রেশার ছিল, কিন্তু এই বছর সেরকম প্রেশার নেই। যার জন্য বলা যায় এখন তো আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে যে কাউন্টার হচ্ছে আমাদের টোটালি একদম ফাঁকা। অন্যান্য বছর যাত্রীর প্রেশার ছিল, এখন বর্তমানে এই বছর আমরা এরকম প্রেশার পাচ্ছি না। আমি কয়েকটা কাউন্টারের সাথে কথা বলে যেটা জেনেছি যে 4 তারিখের টিকিটের আসলে প্রেশার বেশি, এবং 4 তারিখের টিকিট সবাই কাটছেন, এবং এর আশেপাশে আসলে কাটা হচ্ছে না। অন্যান্য বছর তো অ্যাডভান্স কাটা হয়, এমন কোনো কিছু কি এবছর হচ্ছে? আসলে বলছে কি অ্যাডভান্স ওরকম কাটা হচ্ছে, কিন্তু 4 তারিখে হ্যাঁ অবশ্যই একটু প্রেশার আছে, নাই যে তা না, কিন্তু ওইরকম তুলনামূলকভাবে আমাদের ওই প্রেশারটা নেই। যেমন আমরা এক্সট্রা শিডিউলটা আমরা যেটা প্রয়োগ করতাম এই বছর আমরা সেরকম ভাবে পাচ্ছি না। এটা হচ্ছে শেষের দিকে আসলে মনে হয় নাকি যে আসলে শেষের দিকে আসলে এই ভিড়ভাড়টা বাড়বে কিনা, বা যাত্রীদের আসলে চাপ বাড়বে কিনা, কি মনে করছেন? আমার মনে হয় হবে না, এই জন্য হবে না কারণ দেশের পরিস্থিতি এখন এমনটা পর্যায়ে আছে, মানুষ যে বাসা ছেড়ে দূরে কোথাও যাবে ওইরকম নিরাপত্তাহীনতায় থাকার কারণে তারা ঢাকা ওইরকম ত্যাগ করতে যাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে মানুষ। এর ফলে ঢাকা থেকে বের হওয়ার প্রধান মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে চাপ। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। তবে যানজট ও দুর্ভোগ কমাতে মাঠে রয়েছে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন প্রস্তুতি। বিস্তারিত অঙ্কন চৌধুরী রিপোর্টে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। টঙ্গী চন্দ্রা চৌরাস্তা অংশের বিআরটি এর অসমাপ্ত কাজ ও ইজিবাইক এলোমেলো পার্কিং এ যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। তবে সোমবার সকাল থেকে এই সড়কে স্বস্তিতে চলাচল করছে ঘরমুখী মানুষ। এই অটো রিক্সা যদি কমাইতো, সরকার যদি পুলিশ দিয়ে একটু নিয়ন্ত্রণ করতো, তাইলে চলাচলটিতে অনেকটা সুবিধাজনক হইতো। এই তাকুয়া গাড়ি এটি কালি ঘোরা, কালি সমানে কালি ঘোরা, রাস্তাঘাটে ঘোরা সময় কালি জাম লাগে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে রাস্তায় খানাখন্দ ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঈদে পশুবাহী ট্রাক ও যাত্রীচাপ বাড়বে, ফলে প্রায় ২০ কিলোমিটার এলাকায় ধীরগতি ও ভোগান্তির আশঙ্কা রয়েছে। নিরাপত্তায় প্রশাসনের বাড়তি প্রস্তুতি রয়েছে। ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জ অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যমুনা সেতুর পশ্চিম পারে যাত্রীচাপ কিছুটা বেড়েছে। চান্দাইকোনা পর্যন্ত ৪ লেনের কাজ শেষ হয় কিছুটা স্বস্তি রয়েছে। নির্বিঘ্ন যাত্রায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের মোতায়েন রয়েছে। পুলিশের টহল জোরদার করার জন্যই তো এটা বলতে হবে যে পুলিশ যদি টহল দেয় তাহলে আর এতটা ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই। ঈদের সময় রাস্তাঘাটে অনেক প্রবলেম, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি, এই জন্য আইনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট রুটে যথাক্রমে 17 ও 5টি ফেরি প্রস্তুত রেখেছে বিআইডব্লিউটিসি। আবহাওয়া ভালো থাকলে চলাচল স্বাভাবিক থাকবে, তবে খারাপ আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাঘাত ঘটতে পারে। এখনো বড় যানজট না থাকলেও সতর্ক থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। 700-এরও বেশি পুলিশ মোতায়েন রয়েছে, তবে নিরাপদ যাত্রায় দরকার সচেতনতা ও শৃঙ্খলা। সবারই প্রত্যাশা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ঈদযাত্রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা 10ম দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল 11টার দিকে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সচিবালয় প্রাঙ্গণ ঘুরে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেন তারা। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে অধ্যাদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে এমন বিধান রেখে 25 মে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 জারি করে সরকার। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আইনে ভুল দুর্নীতির কথা বলা নেই, যে আইনে নারী অধিকারের কথা বলা নেই, যে অধিকারে মানি লন্ডারিং এর কথা বলা নেই, যে আইনে অর্থ পাচারের কথা বলা নেই, যে আইনে ফ্যাসিস্টবাদী সরকারের চেয়েও দ্বিগুণ ফ্যাসিস্টবাদী সরকারের একটা কালো ছায়া দেখতে পাই, সেই আইন আমরা চাই না। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নগদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেয়া আদেশ প্রত্যাহার চেয়ে বাংলাদেশ ব্যাংকের করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত। স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি, রোগী নিরাপত্তার সঙ্গে চিকিৎসকের দক্ষতা বৃদ্ধির জন্য ক্লিনিক্যাল অডিট জরুরি। আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিতে এ চর্চা বাড়ানোর দরকার। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ আয়োজিত সেমিনারে উঠে আসে এমন তথ্য। ক্লিনিক্যাল অডিট বৃদ্ধি হলে দেশে প্রতিনিয়ত ভুল চিকিৎসা অভিযোগ অনেকাংশে কমবে বলে মনে করেন বক্তারা। সোমবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুর আলম। এছাড়া উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গবেষণার মান, শিক্ষার মান এবং স্বাস্থ্যসেবার মান এগিয়ে যাবে এবং আপনারাই নেতৃত্ব দিবেন আগামী দিনে এই দেশের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা গবেষণায় এই বিশ্ববিদ্যালয় বায়োগ্রাম হবে, সেই আশা থেকে আমি আমার কথা শেষ করছি। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খালাতো ভাই বোন জামাইয়ের হাতে খুন হয়েছেন ইয়াসিন নামের এক যুবক। রোববার রাত 10:30টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত এইচ হিমেলের রিপোর্টে। রোববার রাত 10:30টা যাত্রাবাড়ি ছনটেকের মায়ের দোয়া ভাতের হোটেলের সামনের চিত্র এটি। পাওনা টাকা চাইতে গিয়ে খুন হন ইয়াসিন নামের এক যুবক। হোটেল বিক্রির টাকা চাইতে গেলে ইয়াসিনের সঙ্গে তার খালাতো বোন জামাই আলামিনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোটেল থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় ইয়াসিনকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বেশ কিছুদিন আগে হোটেলটি বিক্রি করা হয় আলামিনের কাছে, কিন্তু বাকি 10,000 টাকা চাইতে গেলে ইয়াসিনের উপর হামলা করে আলামিন। বাঁচাইতে পারি নাই, আমার 2টা সন্তান, মাত্র বাপটাকে ছোটটাই 17 মাসের বাচ্চা, এখনো জানে না বাবা আছে নাকি না। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসির উদ্দিন, মারা গেছে তার ওর খালাতো ভাই, তার ছিল, তার থেকে কেনা মানে নিচ্ছে টাকা লেনদেন করছে। 10,000 টাকা বোধহয় হিসাবের গন্ডগোল আছে, 10,000 টাকা বোধহয় আলামিনের কাছে পাবে সম্ভবত। এখনো তো আমরা আসলে জিজ্ঞেস করি নাই, এটা জিজ্ঞাসাবাদ চলতেছে, এটা ধারণা করা। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানায় যাত্রাবাড়ী থানা পুলিশ। হিমেল, দেশ টিভি, ঢাকা। বগুড়া শহরের অন্যতম একটি মাদকের স্পটে রাতভর ব্লক রেড চালিয়েছে সেনাবাহিনী। রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র সাতমাথা সংলগ্ন রেলওয়ে কলোনিতে এ অভিযান চালানো হয়। অভিযানে তাজা বুলেট, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় 4 মাদক ব্যবসায়ীকে। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ায় একের পর এক মাদকের আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। শহরের চকসুত্রাপুর কলোনিতে অভিযানের পর মাত্র 3 দিনের ব্যবধানে মাদকের আরও একটি বড় স্পট রেলওয়ে কলোনিতে ব্লক রেড চালানো হয়। রোববার দিবাগত রাত 2টা থেকে সোমবার সকাল 9টা পর্যন্ত 7 ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে পুরো এলাকা ঘিরে নিয়ে সুইপার কলোনির প্রায় অর্ধশত বাড়িতে তল্লাশি চালানো হয়। এই সময় 1 রাউন্ড তাজা গুলি, 1000 বোতল দেশীয় চোলাই মদ, প্রায় 2 কেজি গাঁজা, 25টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ 10 লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে এক নারীসহ 4 মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনী। পুলিশ বলছে অভিযানে উদ্ধার হওয়া মালামালের জব্দ তালিকা শেষে নেওয়া হবে আইনি ব্যবস্থা। সেনাবাহিনী রাতভর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, 1 রাউন্ড তাজা গুলি এবং 4 জন আসামি সহ গ্রেপ্তার করেন। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। মাদক বিরোধী এই ব্লক রেডে ক্যাপ্টেন জানে আলম সাদিব ও লেফটেন্যান্ট আল ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর 50 জন সদস্য অংশগ্রহণ করেন। মাদকের বিরুদ্ধে ধারাবাহিক এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। এবার কোরবানির পশু চামড়ার সংরক্ষণে নানা সমস্যার কথা বলছেন ট্যানারি মালিকরা। এর মধ্যে রয়েছে নগদ টাকার অভাব, লবণের চড়া দাম এবং লোডশেডিং। ঈদের আগে এসব সমস্যার সমাধান না হলে নতুন চামড়ার সংগ্রহ নিয়ে শঙ্কা জেগেছে মালিকদের মধ্যে। অন্যদিকে ঈদের বাড়তি চাপ সামলাতে এবারও পুরোপুরি প্রস্তুত নয় সিইটিপি। দেওয়ানি মনির রিপোর্টে দেখুন বিস্তারিত। এবার সাভারের ট্যানারি শিল্পের কারখানাগুলোতে 1 কোটির বেশি কোরবানির পশুর চামড়া সংগ্রহ করবেন মালিকরা, কিন্তু লবণের চড়া দামের কারণে শঙ্কায় রয়েছেন তারা। কিছুদিন আগেও যে লবণ ছিল 700 টাকা বস্তা, সে লবণের দাম ছাড়িয়েছে 1000 টাকা। এছাড়াও বড় দুশ্চিন্তার কারণ লোডশেডিং। ট্যানারি মালিকদের চাওয়া ন্যায্য দামে লবণ আর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। কিছু অসাধু ব্যবসায়ী যখন কোরবান আসে তখন হঠাৎ করে ওরা একটা সিন্ডিকেটের মতো হইয়া ওরা লবণের দামটা বৃদ্ধি করে দেয়। বিদ্যুতের সাথে আমাদের সাথে একটা কথা হয়েছে, বলছে যে ঈদের সময় আমাদের বিচ্ছিন্ন বিদ্যুৎ দিবে এবং কোনো বিদ্যুৎ যাবে না, ওই রকম একটা আমাদের আশ্বাস দিয়েছে এরা। এখন ঈদের ভিতরে বোঝা যাবে যে কি করে এরা। এখানে ডাম্পিং ইয়ার পরিস্থিতি হয় নাই, তা আমাদের সিডিবি আমাদের পুরো কমপ্লিট হয় নাই। আমাদের এই ইউরোপের বার আমাদের দেশে আসে না, আমরা এই শুধু চায়না বার নিয়ে আমরা ইউরোপে আছি। সাভার চামড়া শিল্পনগরীতে এবছর 1.5 শতাধিক ট্যানারি কারখানা সচল থাকার সম্ভাবনা রয়েছে। বিপুল পরিমাণ চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে মেশিনারিজ মেরামত, বাড়তি লোকবল থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সেরেছে কারখানাগুলো। ঈদ উপলক্ষে ট্যানারি পরিষ্কার এবং যে মেশিন পাঠাতে সেগুলো পরিষ্কার করাইতেছে, যেগুলো নষ্ট হতে সার্ভিসিং করাইতেছে, যাতে ঈদের সময় তাতে নতুন চামড়া আসবে, যাতে কোনো সমস্যা না হয়, তাতে চামড়ার কাজটা খুব সুন্দরভাবে করা যায়। এভাবে যত মাল আছে কমপ্লিট করে রাখতে হবে, এই পুরান মাল সব সাপ্লাই দিতে হবে, নতুন মাল আইনা স্টক দিতে হবে। ঈদ এলেই সিন্ডিকেটের মাধ্যমে লবণের দাম বাড়ানোর কারণে বিপাকে পড়েন ট্যানারি মালিকরা। তবে এবার ট্যানারি মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করে দিচ্ছেন বিসিক। অন্যদিকে এবছরও ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি ঈদের বাড়তি চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত নয়। যাদের লবণের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছি, যে ইতিমধ্যে আমাদের নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং যারা নিজেরা সরাসরি আসছেন তাদেরকে আমরা মিলের
নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, যেন তারা সরাসরি ওখান থেকে যোগাযোগ করে লবণটা নিয়ে আসতে পারে। ওভারলিং করে আমরা সিটিবির ক্যাপাসিটিটাকে আমরা বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনার শিল্প মন্ত্রণালয় এবং বিসিক যেটা করছে যে ঈদের পরে 2 সপ্তাহ যদি ঢাকার বাইরে থেকে চামড়া না আসে, সেই ক্ষেত্রে আপনার ইটিপির উপর বাড়তি চাপটা কমে আসবে। সাভার ট্যানারি শিল্পে এবার 1.5 শতাধিক কারখানায় 1 কোটি 5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার।